গত 21শে জুলাই আমার জীবনের সবথেকে কালো দিন। আমি শেষবারের মতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, আর আজ 9th অগস্ট। এই 18 দিনে কেমন করে একটা হাসি খুশিতে ভরা পরিবার তছনছ হয়ে যায়, কেমন করে 18 দিনের কান্না ভেজা রাতের তীব্র যন্ত্রণা ধীরে ধীরে উপশমের দিকে এগোতে থাকে, কেমন করে 34 বছরের তরতাজা একটা যুবক শুকিয়ে যেতে থাকে, কেমন করে ঈশ্বর নিজের হাতে সমস্ত কালো ঘুচিয়ে দেন। আজও ভালোবাসা কেমন করে মৃত্যুঞ্জয়ী হয়ে ওঠে, আজকের এই ব্লগে সেটাই শোনাবো তোমাদের। আজকের সকালটা আমার একটা সত্যি গুড মর্নিং। 21 তারিখ শেষ আমি ভিডিও পোস্ট করেছিলাম, তারপর আজ আবার 30 তারিখ আমি ভিডিও শ্যুট করছি। কয় পোস্ট করতে পারবো বলতে পারছি না এখন। এতদিন সোশ্যাল মিডিয়া থেকে টোটালি আউট হয়ে গিয়েছিলাম, যদিও সবাই নোটিস করতে পারেনি, কারণ এই সময়টাতে আমি বুঝতে পারলাম কারা আমাকে নোটিস করে আর কারা করে না। তো এই দীর্ঘ সময় অনুপস্থিত থাকার একটা বিরাট বড় কারণ ঘটে গেছিল, যেটা আমি চাই আমার শত্রুরও যেন না হয়। ঘটনাটা একটু বলি। 21 তারিখ সকাল থেকে আমি নর্মালি ভিডিও করছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। অদ্ভুত ধরনের একটা ওয়েদার চলছে ভাই। আদরকে যখন স্কুলে দিতে গেলাম রোদ, স্কুল থেকে যখন বাড়ি ফিরলাম তখন অসম্ভব বৃষ্টি, আবার এখন অর্ধেকটা রোদ অর্ধেকটা পুরো মেঘলা হয়ে রয়েছে, অদ্ভুত টাইপের দেখতে লাগছে। বর্ষাকাল এরকমই হয়, আমি ছোটবেলা থেকে এরকমই দেখে আসছি, এবং এই ব্যাপারটা হয় বলেই হয়তো বর্ষাকাল ভালো লাগে। আর শ্রাবণে জন্ম, বর্ষাকাল ভালো লাগবে না এটা তো হতেই পারে না। বাড়িটা এই ঘরটা স্টোর রুম ঘর করে রেখে দিয়েছে। দেখো কি করছে, আনলা থেকে যত পেরেছে জামা কাপড় নামিয়েছে, মায়ের চুড়িদারের প্যান্ট ওড়না যা পেরেছে সব নামিয়েছে, বালিশ সব এক জায়গায় করে সব খেলনা পাতি এখানে নিয়ে মন্ড পাকিয়ে বসে রয়েছে। এটা রোজ করি। বিকেল সকালে অনুপ স্কুলে যায়, স্কুল থেকে নর্মালি যেরকম ফেরে, আদর বাড়ি দেখে ফিরেছিল, একটু আগে ফিরেছিল। ফিরে এসে প্রথম আমাকে যে কথাটা বললে, তার আগের দিন তোমাদের আমি দেখিয়েছিলাম পায়ে একটা ফোসকা পড়েছিল, যে আমাকে না ডাক্তারের কাছে যেতে হবে। আমি তখন বলি ফোসকাটা বেড়ে গেছে তাই তো? ও বলছে না, আরেকটা ব্যাপার। আমি একটুখানি অবাক হই, আবার কি হলো, ঠান্ডা ফান্ডা লেগে গেছে হয়তো। ওর ইউরিন দিয়ে সেদিনকে ব্লাড বেরোয়, বিভৎস পরিমাণের ব্লাড। তো এবং তারপরে যতবার ইউরিন পাস হচ্ছে ততবারই ব্লাড বেরোচ্ছে। এরপর আমরা ডাক্তারের কাছে যাই। আর ডাক্তার বলে যে ইউএসজি করতে। ইউএসজি করার আগেই ওর পেটে অসহ্য যন্ত্রণা হয়, রাতেও ওখানকার লোকাল রানাঘাটের লোকাল না হসপিটাল, যেটা আমাদের আনুলিয়া হসপিটাল, ওখানে ভর্তি হওয়ার জন্য যায়, কোনো বেড পাই না ওখানে। সেদিন আনুলিয়া হসপিটালে বেড না পাওয়ার পর এসওএসে ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দেন যাতে সাময়িকভাবে ব্যথা কমে, রাতটুকু শুধু বাড়িতে যাতে আমি রাখতে পারি, কারণ তার পরের দিন সকালবেলাতেই ডাক্তার দেখাতে যেতে হতো। লাইফের প্রথম হসপিটাল, জীবনে কোনোদিন ভাবিনি আমি হসপিটালে ভর্তি। সত্যি বলছি, সবসময় এটাই চাইতাম যে অন্তত যাই হয়ে যায় যেন কোনোদিন হসপিটালে না যেতে হয়। কিন্তু ওই যে ভাগ্যের ফের যেতে হয়। শোনো, একটা জিনিস আমি বুঝি, শরীর থাকলে শরীর খারাপ হবে, ভয় পেলে কিছুতেই চলবে না। যেটা হয়েছে তোমাদের সবিস্তারে আমি পরে জানাবো। এখানে যে ভিডিওটা করছি একমাত্র এই সময়ও স্টেবল হতে পেরেছে বলে, বাকি গল্প সব তোমাকে বাড়িতে গিয়ে করবো। ওর এখন ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল, আমরা ফোর্সফুলি ভর্তি না করে এখানে রয়েছি।
ও বলছে একটু কম আছে, যদি কম থাকে তাহলে বাড়ি নিয়ে গিয়ে কালকে সকালেই হয়তো আমরা বেরিয়ে যাবো কলকাতা। আর সিচুয়েশন এখন কী দাঁড়াবে বুঝতে পারছি না, সেই অনুযায়ী সবটা হবে। আনুলিয়া হসপিটাল, ওখানে যাই। ওখানে গিয়ে কোনো রকমের বেড আমরা পাই না, পুরো অকুপায়েড ছিল, যা হয় নর্মালি গভর্নমেন্ট হসপিটালগুলোতে। তো ওখানে বলে একটা ব্যথার ইঞ্জেকশন নেওয়া হয়, যে বাড়িতে থাকি রাতটুকু, সকালবেলায় উঠে আমি কলকাতায় নিয়ে চলে যাব। কেন হচ্ছে এটা, আর জিনিসটা যথেষ্ট ভয়ঙ্কর আর কি। তো কলকাতায় চলে যাই, ওখানে ডক্টর দেখাই, ডক্টর দেখার পর যথারীতি ইউএসজিটা হয়। আর তারপরে আমাদের পুরো পরিবারের পায়ের তলার মাটি সরে যায়। রাত 1:30টায় বাড়ি ফেরার পর ভোরে আমার মা বাপির জিম্মায় আদরকে রেখে 5:15 শান্তিপুর লোকাল ধরে আমরা যাই কলকাতায়, অনুপকে সুস্থ করে তুলব এই ভেবে। ওখানেও ডাক্তারবাবুর পরামর্শ মতো ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এবং ইউএসজি করি। ব্যাস, এই সময়টুকুই শেষবারের মতো হেসেছিলাম আমরা। ভাবতেই পারিনি ইউএসজি রিপোর্টে এমন কিছু বলবে। ইউএসজি রিপোর্টে আসে ওর লেফট কিডনির ওপর একটা বেশ বড় সাইজের টিউমার আছে। আর ওখানকার ডক্টর সাসপেক্ট করেন মেবি ইটস কার্সিনোজেনিক। মেবি শব্দটাও হয়তো একটুখানি বেশি বললাম, কারণ ওনার গলার টিউন শুনে মনে হয়েছিল ইটস কার্সিনোজেনিক। আমরা মানে সেই মুহূর্তটা কিভাবে কাটিয়েছি, যেটা কোনো মানে এক্সপ্লেনেশন হয় না, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। ওটা শোনার পর আমরা ট্রেনে করে বাড়ি কিভাবে ফিরেছি বুঝতে পারছো নিশ্চয়ই, আলাদা করে বোঝানোর কোনো দরকার নেই। তো আমরা বারবার নিজেরা মানে কি বলবো, মানে আমি ঠিক বলে বোঝাতে পারছি না ঠিক কি অবস্থাটা হয়েছিল। তারপর শুধু আমি সিদ্ধান্ত নিই ওটি হবে, যেটা বুঝতেই পারছো। মানে তারপরে কি হবে, ওটির পরে কি হবে আমি আর ভাবিনি। মানে অনুপ তো একদম শেষ অবধি ভেবে নিয়েছে, কিন্তু মানে আমি যে ভাবিনি সেটা না, কিন্তু আমি ভেবেছিলাম যদি 1%ও চান্স থাকে ফিরিয়ে আনার ওকে, আমি সেটাও কাজে লাগাবো। আর ব্যাঙ্গালোর চলে যাব, আমি ওখানে মণিপালে দেখাবো, মানে ওটিটা করাবো। সেই মতো আমরা বুধবারে ডক্টর দেখাই বললাম। বুধবারে ডক্টর দেখানোর পর বৃহস্পতিবারে আমি ফ্লাইটের টিকিট পাইনি, শুক্রবারে ফ্লাইটে আমরা ব্যাঙ্গালোর চলে আসি। মানে এই মুহূর্তে আমাকে যেখানে দেখছো, আমি ব্যাঙ্গালোর মণিপাল হসপিটালের একটা কেবিনে ভিডিওটা শ্যুট করছি। করতে পারার মতো ক্ষমতা এই মুহূর্তে আছে, তাই করছি। তো শুক্রবার চলে আসি এখানে। শুক্রবার আমাদের মানে সে বলে না, যখন মানুষের বিপদ আসে তখন সব দিক থেকে আসে। সেদিনকে আমাদের ফ্লাইট ছিল 10:55-তে, যেটা 4:40-এ ছাড়ে। এতটা ডিলে। আমি ভেবেছিলাম মানে উইদিন আফটারনুন আমরা হয়তো চলে যাব, এবং আমি তার মধ্যে হয়তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাব, মানে অন্তত সাজেশনটুকু যে কী করব, আদেও আমাদের হাতে আর সময় আছে কি না, তো সেইগুলো অন্তত জানতে পেরে যাব। মানসিকভাবে একটা মানে কি বলবো, মানে প্রস্তুতি বলো বা কি করতে হবে, সেই ওয়ে অফ মেরি জানি না, তো সেটা আমরা পেয়ে যাব। পারিনি সেদিনকে, কারণ 9:30 পৌনে 10টার সময় আমি হোটেলে ঢুকি। তার মধ্যে হোটেল বুক করা সব করেছি, করে বাড়ি মানে 9:30টার দিকে আমি ব্যাঙ্গালোরে ঢুকি। আমার হোটেল এখান থেকে খুব কাছে, মানে মণিপাল থেকে খুব কাছে। তো এখানে আসার পরে তার পরের দিন স্যাটারডেতে সকাল 8:30টার সময় আমি হোটেল থেকে বেরোই, আর হোটেলে ঢুকি আবার রাত 10টা। রাত 10টার সময় আমরা হোটেলে ঢুকি। এই পুরো দিনটাতে যত টেস্ট ছিল, কোন ডক্টরকে দেখাবো সেই সাজেশন নেওয়া, ডক্টর দেখানো, ডক্টরের সাজেশন নেওয়া, সমস্ত কিছু কমপ্লিট করে যাই। সেদিনকে মনটা অনেকটা বলতে পারো জোর পাওয়া, যেটা সেটা পাই এখানে এসে। সিটিও হয় বাই দ্য ওয়ে, সিটিতে আমরা জানতে পারি যে ওর টিউমারটা আছে। ওখানে ভুল কিছু বলেনি, কিন্তু ডক্টর ম্যালিগনেন্ট ব্যাপারটা মানতে চাননি।
উনি বললেন না, সেরকম কিছু হওয়ার চান্সেস যে একেবারে নেই সেটা নয়, কিন্তু সেটা এখনই বলা যায় না। একটা সিটি স্ক্যানে বা একটা ইউএসজি রিপোর্টে স্পেসিফিক্যালি কোনোভাবেই কোনো টিউমার ম্যালিগনেন্ট অর নট সেটা বলা যায় না উইদাউট বায়োপসি। তো সেখানে একটু জোর পাই যে একটুও যদি মানে ভগবানের যদি আশীর্বাদ একটুও থাকে, একটুও যদি ভগবান দয়া করে। তো সিটি স্ক্যানে যেটুকু ধরা পড়লো, ডক্টর বললো ওটা ওটি করলে ঠিক হয়ে যাবে। খুব বেশি হলে ওর লেফট কিডনির হয়তো পোর্শন বাদ যাবে, আদারওয়াইজ পুরো লেফট কিডনিটাই বাদ চলে যাবে। এই অবধিও মনকে আমি সান্ত্বনা দিই যে ঠিক আছে, প্রথমে তো ভেবেছিলাম ওকেই আর পাবো না ফিরে, সেখান থেকে একটা কিডনি যাবে, তো ঠিক আছে, আমি সেটা মেনে নেবো হয়তো। তারপর সানডে মণিপালের আউটডোর বন্ধ থাকে, স্যারেরও ছুটি থাকে যতদূর সম্ভব। তো মানডেতে ওর ওটি হয় বিকেলবেলায় 4:30 থেকে ওকে ঢোকায়, আর ওকে বেডে দেয় রাত 2:45-র সময়। এই পুরোটা টাইম আমি একা ছিলাম হসপিটালে, কারণ আমার মা বাবা এসছেন, আদর এসছে, আদরকে নিয়ে মানে হোটেলে পুরোটা টাইম আমার মা বাবা কাটাচ্ছে। আর যাদের কথা না বললেই নয় তাদের প্রসঙ্গে পরে আসছি। তো এই হচ্ছে পুরো প্রসিডিওর। এবং তারপরে সব থেকে যেটা মানে আমি আজও বিশ্বাস করি, আমি আগেও বিশ্বাস করতাম, এবং সারা জীবনের মানে শেষ নিঃশ্বাসটুকু অবধি আমি বিশ্বাস করে যাব যে আমার রাধা গোবিন্দ সব সময় আমার পাশেই আছে। যেখানে কার্সিনোজেনিক জেনেছিলাম সেটা গেল, যেখানে জেনেছিলাম যে পুরো কিডনি বাদ যাবে সেটা থেকে বাঁচলাম, যেখানে জেনেছিলাম কিছু না হলেও পোর্শনে বাদ যাবে সেটা থেকেও বেঁচে গেছে। শুধুমাত্র টিউমারটাকে ডক্টর রোবোটিক সার্জারির মাধ্যমে তুলে বার করে দিয়েছে। অ্যান্ড বায়োপসিতে পাঠানো হয়েছে। আমি তাও ডক্টরকে জিজ্ঞাসা করেছি যদি বায়োপসিতে কোনো খারাপ রিপোর্ট আসে সেক্ষেত্রে কী হবে। ডক্টর বলেছেন আর কোনো ভয় নেই, কারণ ওর ব্লাড রিপোর্ট ভীষণ ভালো, ইউরিন রিপোর্ট ভীষণ ভালো, শরীরে কোথাও কোনো সেল পাওয়া যায়নি, সুতরাং ওটার হওয়ার সম্ভাবনাও খুব কম। যদিও বা হয় ভীষণ আর্লি স্টেজ এবং কোনোভাবেই ওই অর্গানটা থেকে, ওই মাংসপিণ্ডটা থেকে বাইরে কোথাও কোনো রক্তে বা সেলে বা কোথাও কোনো অর্গানে কোনোভাবেই জিনিসটার স্প্রেড আউট এখনও অবধি হয়নি। তার আগেই ওটাকে খুব সুন্দরভাবে বের করে দেওয়া গেছে। মানে অনুপম এখন টোটালি আউট অফ ডেঞ্জার। এরপর ভিডিও করব না। তলার এই জানলাটা আমার 3 দিনের সঙ্গী। এই জানলাটা দেখেছে একটা ভেঙে টুকরো হয়ে যাওয়া মেয়ে কেমন করে আবার নিজেকে গুছিয়ে নেয়। নার্সিংহোমের এই বেড, ওটি চলাকালীন শুধু অপেক্ষা করে গেছি কখন অনুপকে এই বেডটাতে দেবে। এই ঘরটা জানে দুটো ছটফটে ছেলে মেয়ে কেমন করে নিস্তেজ হয়ে প্রহরের পর প্রহর গোনে। ঠিক এইখানটাতে ঘন্টার পর ঘন্টা একা অপেক্ষা করে গেছি রায় কখন আবার অনুপকে দেখতে পাবে, কখন আবার সব আগের মতো হয়ে যাবে, সেই আগের মতো। এই লোকটা এখন ঠিক আছো তুমি? আর ডিসচার্জ দেবে নাকি ঠিক মতো বুঝতে পারছি না, কিন্তু মানে অপারেশন টোটালি ঠিকঠাক, কোনোভাবে কোনো সমস্যা নেই, আর কোনো ভয় নেই বলেছে ডক্টর। শুধু বেচারা চ্যানেলের পর চ্যানেল হয়ে যাচ্ছে। প্রথমে এই হাতে চ্যানেল হয়েছিল, তারপর এই হাতে চ্যানেল হয়েছিল, যেটাকে আজকে আবার খুলে আবার ওইখানে চ্যানেল হয়েছে।
কতগুলো যে নল ঢোকানো ছিল সারা শরীরে। ঠিক হয়ে যাবে অনুপ, তোমাকে ছাড়া সত্যি ভালো লাগে না থাকতে। সবাই তাই করে। কেন, তুমি কি ভেবেছিলে তুমি ছাড়া আমার গতি নেই, আমার কিছু হবে না, আমি কিছু পারবো না, আমি লেল্লা বুল্লু, তাই না? তোমাকে প্রশংসা করার জন্য ভিডিওটা অন করে রাখিনি। ধ্যাপ, কখনো বলবে না। আমি যতদিন পৃথিবীতে থাকবো তুমিও ততদিন থাকবে, তার থেকে বেশি থাকবে, বুঝলে? এই তুমি একটু শোক করবে, আমার ছবির সামনে দাঁড়াবে, 2-4টে মালা চেঞ্জ করবে, তবে না হবে। রুমে এসে বসে আছে। কালকের ওই অবস্থা থেকে, মানে কালকে আমরা নিয়ে চলে এসেছিলাম ওকে রাত্রেবেলায়, তারপর আর ভিডিও করার মতো অবস্থা ছিল না। ওর সঙ্গে এখন যেটুকু লেগে রয়েছে, হাতে কোনো চ্যানেল নেই, কিন্তু একটা ভাল্ব, ওই যে এটা দিয়ে ব্লাডটা বেরোচ্ছে, শরীরের ভেতরে একটা পাইপ ঢোকানো আছে পুরো ভেদ করে, ওখান দিয়ে যে ওয়েস্টেজ ব্লাড যেটা, সেটা ওটা সাকশন ভাল্ব একটা ওর মধ্যে বেরিয়ে আসছে। এবং সব থেকে অবাক কাণ্ড যেটা, সেটা বলছি, আমি যে মানুষটা রক্ত দেখলেই উল্টে যেতাম, মানে যেটাকে তোমরা অজ্ঞান হয়ে যাওয়া বলো, সে ওই ভাল্বটা অপারেট করছে, মানে খুলছে। ডাক্তার বলেছে ওই 2 দিন অন্তত থাকবে ওটা, মানে আর যতটা সম্ভব আগামীকাল স্যাটারডে ওটা ওপেন হবে, মানে পেট থেকে বের করে দেবে। আর জানি না কী হবে, সামনে থাকতে পারবো কি না। যাই হোক, তো এই 2 দিন যেটা করতে হবে, যতটা ব্লাড বেরোচ্ছে 24 ঘন্টায় একবার করে একটা মেজারমেন্ট কাপ দিয়েছে, ওটার মধ্যে ঢালতে হবে, ঢেলে তার একটা ছবি তুলতে হবে, বা তার যে মানে কতটুকু হচ্ছে মেজারমেন্ট যেটা, সেটা রেখে ডাক্তারকে পাঠাতে হবে। আর সেটা আমি করছি, পারছি তো অনু? আমি আর কি বলবো, বলার আর আমার ভাষা নেই। ওর মা বাবা বা ওর আত্মীয়রা প্রত্যেকেই, বা আমার আত্মীয়রা, বা ওদিকে যারা আমার শুভানুধ্যায়ী স্কুলের কলিগ, প্রত্যেকে যেভাবে আমার জন্য প্রার্থনা করেছে, অথবা ওর আত্মীয়রা, ওর মা বাবা যেভাবে প্রত্যেকটা মুহূর্তে পাশে থেকেছে, আমার আর বলার ভাষা নেই। সত্যি একটা মানুষকে ঘিরে যে কত ভালো মানুষ থাকে, সেটা আমার এটা না হলে আমি বুঝতে পারতাম না, যে সবাই অন্তত ভালোটুকু চায়। না, এটা বোঝার জন্য তোমাকে এত বড় কিছু হওয়ার দরকার ছিল না। একটা জিনিস, মানে আমি বিশ্বাস করি, ভালো মানুষের আশপাশে না ভালো মানুষেরাই থাকে। মানে বলে ঠিকই অপোজিট, মানে পোল অ্যাকশন, মানে অ্যাট্রাকশন হয়, কিন্তু আমি নিজের জীবন দিয়ে দেখেছি, যখন তুমি ভালো না, তোমার আশপাশে খারাপ মানুষেরা থাকতে পারে না, মানে তোমার সঙ্গে তাদের মিসম্যাচই হবে, তারা থাকবে না তোমাদের জীবনে। যারা তোমার চারপাশে রয়েছে তাদের সাথে রাগ হবে, অভিমান হবে, কিন্তু দেখবে বিপদের সময় তারাই থাকে। আর বিপদে যারা পাশে থাকে তারাই তো বন্ধু। আমি এই বিষয়টা নিয়ে একদম ক্লিয়ারলি তোমাদের সাথে প্রত্যেকের নাম করে বলবো, যেটা এই মুহূর্তে আমি পারছি না, কারণ প্রচুর জন প্রার্থনা করেছে অনুপের জন্য। মানে বিশেষত একজনের নাম আমি এখনই বলছি, সেটা অনুপের স্কুলের হেডমাস্টার মশাই। মানে আমি জানি না উনি ভিডিওটা দেখছেন কি না। একটা মানুষ যে আরেকটা মানুষের জন্য এত প্রার্থনা করতে পারে, একটা স্কুলের হেডমাস্টার যার কাছে ও সামান্য একজন কর্মচারী মাত্র, একটা সহশিক্ষক, তার জন্য প্রত্যেক দিন 2 বেলা করে পারলে ভিডিও কল করে, মানে আমার এখনও মনে পড়ছে যেদিনকে ওটি, সেদিনকে ওর ফোনটা সম্পূর্ণ আমার কাছে ছিল। তো উনি বলেছিলেন, অর্পিতা যত রাত হোক 1:30, 2টো, 2:30, 3টে, ওর ওটি শেষ হলে তুমি আমাকে একটা ফোন করে জানাবে।
শুধু ওটুকু জানাবে যে ওর ওটি হয়ে গেছে বা ও ঠিক আছে, ব্যাস তাহলেই হবে। আমার আর কিছু চাই না। মানে এবং ওটিতে যাওয়ার আগেও মানে অনুপকে ফোনে প্রেয়ার পুরো করে শোনানো, মানে আমি জানি না কতটা ভালোবাসা থাকলে মানুষের প্রতি এটা করা যায়। আর শুধু উনি বলে নন, মানে উনি তো আলাদাই একজন মানুষ, এছাড়াও প্রচুর জন এরকমভাবেই ভালোবাসা দিয়েছে, তাদের আলাদা করে আমি নিশ্চয়ই বলবো। কিন্তু এই মুহূর্তে সত্যি কথা বলতে আমার এখন একটাই লক্ষ্য, অনুপকে কী করে আমি এখান থেকে সমস্তটা মানে পুরোটা সম্পূর্ণভাবে সুস্থ করে আমি রানাঘাটে নিয়ে যাব। আমরা যেদিন মানে রানাঘাটে ঢুকতে পারবো সেদিন মনে হবে যে পারলাম হয়তো। এখনও অবধি যা যা আছে ওর ওই পাল্প খোলানো, সেলাই বুঝতেই পারছো, পেটে 5টা জায়গায় এই রকম সাইজের, এর থেকেও হয়তো চওড়া সাইজের নল ঢুকেছে, প্লাস পাঁজরের নিচে এই সাইজের, তাকে তো বোঝাতে পারছি নিশ্চয়ই, এই সাইজের একটা কাট আছে, সেলাই করা রয়েছে। এছাড়াও নিচে যেখানে দিয়ে ভাল্বটা রয়েছে সেখানে একটা কাট আছে। মানে এতগুলোকে শুকিয়ে আমি কি করে কত তাড়াতাড়ি ওকে নিয়ে যেতে পারবো, মানে এখনো অবধি আমাদের টিল নাও ফ্লাইটের টিকিট কাটা নেই, কারণ আমরা জানি না কবে যেতে পারবো। আবার হয়তো ওরকম তৎকালেই কাটতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু সেটা কত তাড়াতাড়ি হবে সেটাই এখন দেখার। টিউমারটা বায়োপসিতে গেছে, যদিও ডক্টরের মন্তব্য অনুযায়ী যে বায়োপসিটা যদি কোনো নেগেটিভ কিছু আসে তাহলেও ভয়ের কিছু নেই, তবুও শব্দটা শুনতে আর মন চাইছে না, যেন ওটাও নেগেটিভ আসে। আশা করছি বুঝতে পারছো তোমরা মানে এই মুহূর্তে ঠিক কী ফিল হচ্ছে। সত্যি কথা বলতে আমার এখন না খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, তা মানে শব্দটা যেটা বললাম সচেতনভাবেই বললাম, আনন্দই হচ্ছে। মানে মঙ্গলবার দিন ঠিক নয়, মঙ্গলবার দিন আমরা কিছু বুঝতে পারিনি, শুধুই ভেবেছিলাম হয়তো মেবি ইট স্টোন। কিন্তু বুধবার দিন সকাল থেকে রাত অবধি এবং বৃহস্পতিবার পুরো দিনটা আমাদের যেভাবে কেটেছে, অনুপ সে গল্প আমিও বলবো, সে গল্প অনেক গল্প আছে, আমিও বলবো। একটু সুস্থ হয়ে না, এখন অত কথা বললো না। ওই দুটো দিন যেভাবে কেটেছে, যা যা ভাবনা এসেছে আমাদের জীবনে, ওটা দুঃস্বপ্নের মতো কেটে গেছে, ব্যাস এটুকুই বলতে পারি। যাই হোক এইভাবে আর কথা বলে না, তোমাদের আরও ডিটেলসে সব কিছু নিশ্চয়ই দেখাবো। আমরা এখন একটা বাইরে হোটেলে আছি, হোটেলের ডিটেলসও তোমাদের দিয়ে দেবো। মানে এই জন্য নয় যে আমি কোথায় আছি সেটা দেখানোর জন্য, শুধু সেটা আমি যে প্রবলেমটাতে পড়েছি, আমি চাই আমার শত্রুও যেন সেটাতে না পড়ে। আমি জানি না আদৌ আমার শত্রু আছে কি না, আমি জানি আমার আশেপাশে সবাই আমাকে ভালোবাসে, অন্তত এই ঘটনাটাতে আমি বুঝেছি। আমার মনে হয় না আমার সেরকমভাবে কোনো শত্রু আছে, তবুও যদিও সামান্যতম কেউ আমার ওপর রাগ থেকে থাকে, ঘৃণা থেকে থাকে, তাদেরও যেন জীবনে কোনো দিন এই দিনটা ফেস করতে না হয়। তবুও আমরাও তো ভাবিনি, তাই না, যে অনুপের জীবনে এমন একটা দিন আসবে। এরকম যদি কখনো কারো হয়ে যায়, সেক্ষেত্রে তারা কোথায় আসবে, কোথায় থাকবে, কিভাবে কি করবে, যেভাবে আমরা ঘেঁটে গিয়েছিলাম সেটা যাতে তোমরা না ঘেঁটে যাও, সেই জন্য আমি পুরো ডিটেলস, ডক্টরের ডিটেলস, নার্সিংহোমের ডিটেলস, আমি কোথায় আছি সেখানকার ডিটেলস, আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে নেবো। ব্লগটা পুরোটা দেখো। কি হলো, চোখে জল কেন? আনন্দে চোখে মুক্তি বলো। সত্যি কীভাবে এসেছিলাম আর যেভাবে ফিরে যাচ্ছি ঠিক হয়ে। এই হচ্ছে ব্যাঙ্গালোর মণিপাল হসপিটালের ক্যান্টিন। টেনশন কাটাতে এখানেও এসেছি বহুবার, চায়ের অর্ডার দিয়ে না খেয়েও চলে গেছি। সেদিন অনুপকে ডিসচার্জ করিয়ে একটা ভেজ স্যান্ডউইচ খেয়েছিলাম আনন্দে।
এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের পাশের মোমো কাকু। কি মিষ্টি ব্যবহার, তার চেয়েও সুন্দর ওনার হাতের মোমো। আদরকে ঘুষ দিতে এখান থেকে মোমো নিয়ে গেছি বেশ কয়েকবার। আর এই হচ্ছে আমাদের 14 দিনের সংসার, যেখানে আমার মা বাপি সব সময় আদরকে আগলে রেখে দিয়েছিল। নিজেরা চিন্তার আগুনে ঝলসে গেছে, কিন্তু আমার কাছে তাপটুকু আসতে দেয়নি। আদরকে নিয়ে আমায় এতটুকু চিন্তা করতে হয়নি, ওরা সামলেছে ঘরটুকু, আর আমি সামলেছি বাইরেটা। এই অ্যাপার্টমেন্টটা মণিপাল হসপিটাল, হ্যাল রোড, ওল্ড এয়ারপোর্টের একদম কাছে। অ্যাপার্টমেন্টের ওনার কার্তিক দা, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। খুব ভালো পরিষেবা এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এই দীর্ঘ যুদ্ধটা শুধু আমি একা জিতেছি তা নয়, রাধা গোবিন্দ কত যে রূপে আমার চারপাশে ছিলেন কেমন করে বোঝাই। আমার ছোট্ট ভাইপো, না না ভাই, কারণ বিশাল আমায় দিদি ছাড়া পিসি বলে ডাকেনি কোনো দিন, যার ভরসায় আমি অচেনা শহরে কিছু না বুঝেই পাড়ি দিয়েছিলাম। প্রত্যেকটা কঠিন সময়ে যে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল, সেই ছোট্ট ভাইটা। আমার মা বাপি, যারা আজও আমায় সেই ছোট্টবেলার মতো আগলে রেখেছে। এবার বলি তাদের কথা, যারা অনুপের জন্য অসংখ্য মানত প্রার্থনা করে গেছেন সর্বক্ষণ। অনুপের মা বাবা, মেজো কাকু কাকিমা, শুভ, বড় পিসুমণি, ছোট পিসুমণি, আমার দাদামণি, বৌমণি, ঈশিতা বৌমণি, রুদ্র দাদা ভাই, কৌশিক দা, দিদি ভাই, অনুপের স্কুলের হেডমাস্টার মশাই, শোয়েবুল স্যার, অর্পণ দা, প্রমাদি, অগাস্টিন স্যার, প্রিয়ঙ্কর, জয়দেব সাহা স্যার, ঋতুদি, আমাদের রানাঘাটের ডাক্তারবাবু সন্দীপ ভট্টাচার্য কাকু, অনুপের বন্ধু সৃজন দা, আর যার কথা না বললেই নয়, অমৃতা। ঠিক 2 মাস আগে হঠাৎ ট্রান্সফার হয়ে ব্যাঙ্গালোরে গেছে। বন্ধু যদি হয়, যেন এমন বন্ধুই হয় সবার। এত বড় জার্নিটা টাকা নিয়ে আমায় বিন্দুমাত্র ভাবতে হয়নি, কারণ মেডিক্লেমেই পুরো কভারেজটা ছিল। মানুষদা সর্বক্ষণ পথ দেখিয়ে গেছে। এরপরও যাদের নাম হয়তো উল্লেখ করা হলো না, সে অসংখ্য মানুষের ভালোবাসা আমায় আলো দেখিয়ে গেছে এই অন্ধকারে। যেদিন ঢুকেছিলাম সেদিন তো ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, মানসিকতা ছিল। কিন্তু আজ পুরো অন্যরকম একটা সিচুয়েশন। এটাকে সুস্থ করে নিয়ে বাড়ি যাচ্ছি। আগের বেঁচে দিন ফিরছি। এত সুন্দর একটা এয়ারপোর্ট প্রকাশ সত্ত্বেও আমি কোনো রকমের কোনো ভিডিও করার মতো মানে হাতে ফোনটাই ধরতে পারি। ফোন যতবার ধরছিলাম শুধুমাত্র প্রয়োজনে ধরছিলাম, কোনো কিছু বুক করার জন্য বা টিকিট ওপেন করার জন্য। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট ভীষণ সুন্দর দেখতে। ভীষণ সুন্দর।
অনুপের অপারেশন হয়েছিল 27 জুলাই সোমবার ডক্টর সূর্যকান্ত চৌবে স্যারের তত্ত্বাবধানে। পরে শুনেছি উনি বারাণসীর পণ্ডিত বংশের। শ্রাবণের সোমবারে এর চেয়ে শুভ আর কি হতে পারত। আমি সেদিন ঈশ্বরকে নিজের চোখে দেখে এসেছি। 4th স্টেজ ক্যান্সারের ভয়কে তিনি ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন। বায়োপসি রিপোর্টে এসেছে ক্যান্সারের প্রিলিমিনারি স্টেজ, যদিও বা ছিল তার টিউমারের একদম অন্তঃস্থলে সামান্য একটা জায়গায়। অপারেশনের পর অনুপ এখন সম্পূর্ণ বিপদমুক্ত। যদিও 10 বছর ওনার তত্ত্বাবধানেই থাকবে অনুপ। ঈশ্বররূপী ডাক্তারবাবুকে অনেক প্রণাম। আমাকে, আমার অনুপ, সর্বোপরি একটা ছোট্ট শিশুকে তার পাপা ফিরিয়ে দেওয়ার জন্য।